আমরা জানি অর্থের দুইটা মূল্য, একটা হচ্ছে বর্তমান মূল্য, একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ঠিক আছে? একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, একটা হচ্ছে ফিউচার ভ্যালু। তো এটা হচ্ছে যাই সিম্পল ইন্টারেস্ট সাধারণত আমাদের কাজে লাগে না, এটা বাদ। আমরা সবসময় কম্পাউন্ড ইন্টারেস্টে কাজ করি। তো প্রেজেন্ট ভ্যালুর সূত্র কি? প্রেজেন্ট ভ্যালুর সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু 1 প্লাস আই হোল এন। এখানে আইও বলা যাবে, আরও বলা যাবে, কিছু কিছু ক্ষেত্রে মনে হয় কেও বলে। আচ্ছা, তারপরে হচ্ছে যায় ফিউচার ভ্যালু সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই হোল এন, কেমন? আচ্ছা, আর যদি আমাদের ইন্টারেস্ট বাইর করতে বলে আমরা কীভাবে বাইর করব? ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বাদ দিলে যে গ্যাপটা ওটাই তো ইন্টারেস্ট। আচ্ছা, এটা হচ্ছে যায় একটা মানে হচ্ছে যায় সিঙ্গেল অ্যামাউন্টের অঙ্ক। যদি ইনস্টলমেন্ট বা অ্যানুইটি মানে হচ্ছে যায় কিস্তির অঙ্ক যদি থাকে, তাহলে আমাদের সূত্র কী দাঁড়াবে? কিস্তির অঙ্ক যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির সূত্র হচ্ছে যায় এ ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই হোল এন ডিভাইড বাই আই। এখানে সুদের হারকে আদ হচ্ছে আইও বলা যাবে, কেমন? আর ফিউচার ভ্যালুর সূত্র হচ্ছে যায় এই যে এ ইন্টু 1 প্লাস আই হোল এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর আই বা আর। তারপরে এটা যদি কখনো মানে কিস্তিটা যদি বছরের শুরুতে হয় তাহলে এটাকে অ্যানুইটি ডিউ বলে, কেমন? তখন এটা কি করতে হবে? আগের সূত্রটায় জাস্ট 1 প্লাস আই দ্বারা গুণ করতে হবে। 1 প্লাস আই যে মানটা হবে না, এটা দ্বারা গুণ করতে হবে। আমার কথা বুঝছেন কি না? অ্যানুইটি যদি ডিউ বলে, প্রেজেন্ট ভ্যালু বলুক আর ফিউচার ভ্যালু বলুক, আগের সূত্রটায় জাস্ট আমাদেরকে কি করতে হবে? শেষে দিয়ে 1 প্লাস আইটা গুণ করতে হবে। এতটুকু বুঝছেন? আচ্ছা, তারপরে যদি কখনো অসমান নগদ প্রবাহ বলে, যদি কখনো এটারে যদি অ্যানুইটি বলতেছে, আসলে এটা অ্যানুইটি না, এটা হচ্ছে অসমান নগদ প্রবাহ। আচ্ছা, অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে আমরা কীভাবে করব? যত বছরের বলবে আমরা ততবার সূত্রটা লিখব, FB1 FB2 FB3। এরপরে আমরা ওই যে এখানে এন এর মান একটু চিন্তা ভাবনা করে লিখব। যদি কেউ কেউ বলে যে 0 থেকে শুরু করে, কেউ কেউ বলে যে 1 থেকে শুরু করে, আমি বলতেছি 0 1 এগুলো মনে রাখার দরকার নেই। আপনি চিন্তা করবেন যে আমার টাকাটা কত বছরের জন্য বিনিয়োগ করছি, যত বছর তত এন এর মান। হ্যাঁ, এখানে 0 থেকে 1 থেকে 5 থেকে এগুলা মুখস্থ করার দরকার নেই। এগুলো আমি দেখলেই বুঝবো, যে আমি প্রশ্নটা পড়লেই বুঝবো যে এন এর মান কত হবে। আচ্ছা, সেম টু সেম ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও, ঠিক আছে? আচ্ছা, তারপরে আশা করি এখানে আর আহামরি তেমন লাগবে না। অ্যানুইটি ইন্টারেস্ট বা ফ্যাক্টরির অঙ্কগুলোতে আছে কিনা একটু দেখতে হবে কেমন আসে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ইআইআর বা ইআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, যেটাকে কার্যকরী সুদের হার বলে, এরা সূত্র হচ্ছে যায় 1 প্লাস আই বাই এম, এরপর হচ্ছে হোল এম মাইনাস 1, কেমন? কার্যকরী সুদের হারের সূত্র। আচ্ছা, তারপরে হচ্ছে যাই এবার আমরা বিগত, আচ্ছা এখানে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট দিচ্ছে, তারপরে এন দিচ্ছে, আর দিচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু আরেক দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রুল 72, একটা হচ্ছে রুল 69, কেমন? এই দুটো জিনিস পারেন নাকি বলতে হবো? রুল 72 এবং রুল 69 এই দুইটাই কিন্তু করছে বিনিয়োগকৃত টাকা কত সময়ে দ্বিগুণ হবে এটা বাইর করার পদ্ধতি। ধরেন কত সময় অথবা কত পার্সেন্ট সুদে যখন আমাদের এন এর মান দরকার হবে, তখন আমরা 72কে আয় দ্বারা ভাগ করব। যখন আমাদের আয়ের মান দরকার হবে, তখন আমরা 72কে এন দ্বারা ভাগ করব। এটা হচ্ছে রুল 72-এর অঙ্ক। আবার রুল 69-এর ক্ষেত্রে আমরা কি করব? রুল 69-এর ক্ষেত্রে যদি আমাদের এন দরকার হয়, তাহলে 69কে আয় দ্বারা ভাগ করব প্লাস 0.35 যোগ করব। আর যদি আমাদের আয়ের মান দরকার হয়, তাহলে 69কে এন দিয়ে ভাগ করব প্লাস 0.35 যোগ করব, ঠিক আছে? এখন কথা হচ্ছে কখন 72 কখন 69। যদি বার্ষিক হয় তাহলে 72, আর বার্ষিক বাদে যে কোনো অর্ধবার্ষিক ত্রৈমাসিক যেটাই বলুক এটা 69। তো বেশিরভাগ বইতে লেখা যায় যে অর্ধবার্ষিক হলো 69, আসলে অ্যানুয়ালি বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে 69, শুধুমাত্র অ্যানুয়ালের ক্ষেত্রে 72। এতটুকু বুঝছেন? আচ্ছা, এতটুকু বুঝলে আমাদের সূত্রের পালা শেষ, এবার অঙ্কের পালা। আচ্ছা, এবার আমরা অঙ্ক শুরু করি। এখানে কিছু টিপস এসে দিয়েছে, একটু পড়ে নিন। আচ্ছা, প্রবলেম 1 কি উত্তর নাই? আচ্ছা, আমরা 2 থেকে শুরু করি। 2তে কি বলছে? এবি ব্যাংক লিমিটেড paid 12% ইন্টারেস্ট অন ডিপোজিট হুইচ ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি। আচ্ছা, তাহলে এটা 3 মাস পর পর দেয় নাকি? কোয়ার্টারলি যেহেতু বলছে,
দ্বৈমাসিকতা, তার মানে 3 মাস পর পর এটা সুদ দেয়। তাহলে 3 মাস পর পর যদি হয় সূত্রে m আসবে। m এর মান কত হবে? 3 মাস পর পর দিলে 1 বছরে 4 বার হয়, ঠিক না? তাহলে m এর মান 4। এতটুকু বুঝছেন? এরপর বলতেছে যে ইফ টাকা 50,000 ইজ ডিপোজিটেড টুডে, মানে আজকে যদি 50,000 টাকা রাখা হয়, ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট দ্যাট উইল স্ট্যান্ড ইন দ্য এন্ড অফ দ্য 8 ইয়ার্স, মানে 8 বছর পর তাহলে কত টাকা পাবে? তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 50,000 টাকা, সুদের হার হচ্ছে 12%, এটাকে আমরা 100 দ্বারা ভাগ করলাম, 0.12 হলো। আর নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 8 ইয়ার্স। আর ইন্টারেস্ট হচ্ছে যায়, এর মান হচ্ছে যায় 4। তাহলে এবার আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্র ফিউচার ভ্যালু সূত্র লিখবো, এরপর মান বসাবো, উত্তর হবে 1,28,755। এটা তো পারবেন নাকি? একদম সিম্পল 9-10-এর। আচ্ছা, এরপর হচ্ছে যায় 3 নাম্বারটা। 3 নাম্বার দেখেন তো কোনো ঝামেলা আছে কিনা। এখানেও সেম, এখানে জাস্ট বলছে যে কি ইন্টারেস্ট কতবার, হাফ ইয়ারলি, সেমি অ্যানুয়ালি যে কথা, হাফ ইয়ারলি হাফ ইয়ারলি এক কথা। তাহলে m এর মান 2 হবে। আচ্ছা, তাহলে 2 3 শেষ। স্যার দেখেন তো কোনো সমস্যা আছে নি? একবার হাফ ইয়ারলি করতে হবে, একবার কোয়ার্টারলি করতে হবে। একবার m এর মান দিবেন 2, আর একবার m এর মান দিবেন হচ্ছে 4, তাহলে হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার এটা দেখেন তো, এটাতেও সেম কথা, এটা রিকোয়ারমেন্ট 4টা দিছে, একটা অ্যানুয়ালি, একটা সেমি অ্যানুয়ালি, একটা কোয়ার্টারলি, আর এটা কন্টিনিউয়াসলি অঙ্ক কখনো করছেন নি? আচ্ছা, আমরা রিকোয়ারমেন্ট 1 তো পারবো, 2ও পারবো, 3ও পারবো, কিন্তু কন্টিনিউয়াসলি আমরা দিছি নি। কন্টিনিউয়াসলি মূলত হচ্ছে দৈনিক, কন্টিনিউয়াসলি অর্থ হচ্ছে দৈনিক। কেমন? যদি দৈনিক বলে তাহলে দেখেন রিকোয়ারমেন্ট 4, বুঝছেন কিনা দেখেন। কই রে কন্টিনিউ কি রে, দৈনিক কি দিছিল না এখানে? ও আচ্ছা, দৈনিক, ঠিক আছে। তো এর মান, হ্যাঁ ঠিক আছে। এটা পারবেন? আচ্ছা, এটা যদি পারি তাহলে আমরা এই যে তারপরে জায়গায় দেখেন তো, এটা এই সমস্যাতে, এটাতে কোনো সমস্যা আছে কিনা। এটা ভবিষ্যৎ মূল্য দিয়ে দিছে, বর্তমান মূল্য জানতে চাইছে। পারবেন? খালি ইয়া করলে হবে না কিন্তু, কালকে বাড়ি কাজ সবগুলা যতগুলা করা যাবে এখন। তারপর এটা সব পুরোটা দেখছেন নি কোশ্চেন 6 নাম্বার? 6 পুরোটা দেখছেন? একবার করছে 10,000 টাকা দি। ভাইয়া, হ্যাঁ বলো। এটা প্রেজেন্ট ভ্যালু বাইর করতে হবে তো, সূত্র আরেকটা আছে যে ওইটা দিয়ে হবে না, এফডি বাই 1 প্লাস আই পাওয়ার এন। আচ্ছা, ওরা কি করছে? ওরা কি কইছে, ইউর গ্র্যান্ডফাদার হ্যাজ অফার্ড ইউ এ চয়েস অফ ওয়ান অফ দ্য টু ফলোয়িং অল্টারনেটিভ। আচ্ছা, তোমার মানে দাদা তোমার দুইটা অফার করছে। একটা হচ্ছে 10,000 টাকা নিতে পারো আজকে, আর একটা হচ্ছে 30,000 অ্যাট এন্ড অফ 8 ইয়ার্স, 8 বছর পরে তুমি 30,000 টাকা পাবা। এখন তাহলে অবশ্যই আমার যাচাই করতে হবে 30,000 টাকার আজকের মূল্য কত। তো এটারে এত ফ্যাসাই না করি, তোমরা এইভাবে করবা, বলবা যে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল অফ ফিউচার ভ্যালু 1 প্লাস আই হোল এন। এরপর 30,000 টাকা আজকের মূল্য দেখবা। 30,000 টাকা আজকের মূল্য যদি 15,056 টাকা হয়, তাহলে আমরা অবশ্যই 30,000 টাকা নিব। আর যদি 30,000 আজকের মূল্য 10,000 থেকে নিচে হতো, তাহলে আমরা এই যে আজকে 10,000 টাকাই নিতাম। কেমন? আর আমারে যদি সত্যিকার অর্থে নিতে বলতো, আমি কই আপনি 2 দিন হরে বাঁচবেন নিতে, তাও তো সন্দেহ, আমরা 10,000 টাকাই দেন, আমার 30,000 দরকার নেই। আচ্ছা, যদিও প্রেজেন্ট ভ্যালু অনুযায়ী যদি আমরা যাচাই করি, আমরা 30,000 টাকার দিকে কমেন্ট লিখবো। কেমন? আচ্ছা, বুঝছো কিনা? এটা এইভাবে এত ফ্যাসে করার দরকার নেই ওদের মতো করে, ঠিক আছে? সবাই বুঝছেন? 10 বছর পরে 15,000 টাকা থেকে এখন 10,000 টাকা ভালো না, 30,000 টাকা কেন? ও আচ্ছা, ঠিক আছে। বর্তমান মূল্য বাইর করবা না, বর্তমান মূল্য এটা তো ধরো আমরা দুষ্টামি করে করলে হবে না, আমাদের তাকে প্রমাণ করে দেখাইতে হবে কেন এটা ভালো, কেন এটা খারাপ। আমার এই 30,000 টাকা বর্তমান মূল্য বাইর করতে হবে। যদি দেখি যে 30,000 টাকা বর্তমান মূল্য 10,000 থেকে বেশি,
তাহলে অবশ্যই 30,000 টাকা প্রেফার করব। আর যদি দেখি যে 10,000 থেকে কম, তাহলে বলবো যে না, আজকে 10,000 টাকাই ভালো, 30,000 টাকা বাদ। আচ্ছা, তারপরে হচ্ছে যায় 7 নাম্বার। নাবিহা ইবনাত ইনভেস্ট এ সিঙ্গেল অ্যামাউন্ট অফ 10,000 টাকা। আচ্ছা, ফর 5 ইয়ার্স 10% ইন্টারেস্ট রেট। আচ্ছা, অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স টেকেন দ্য পসিবল ইনভেস্ট অফ। এই প্রশ্নটা আসতে পারে, গুরুত্বপূর্ণ, দাগায় রাখেন। এটা একটা কারিশমা দিচ্ছে, কি জানেননি? 5 বছর বিনিয়োগ করছে না টাকাগুলা, তা 5 বছর বিনিয়োগ করার পরে আবার ইনভেস্ট করছে এগুলা 12 বছরের জন্য। এখন এই জায়গায় পোলাপাইনে ভুল করে। হাউ মাচ মানে হচ্ছে, তাহলে মোট কত ইয়ার্স বিনিয়োগ করছে? 5 আর 12, 17 বছর, ঠিক না? এখন যাদেরকে আমি পড়াই, অনেকেরই তো ফিনান্সটা পড়াইছে, এই প্রশ্নের বেলা প্রথম কোশ্চেন হচ্ছে, ভাই একসাথে 12 বছর দিয়ে করে ফেলি, বলেন এবার আপনারা উত্তর দিন, এটা হবে কিনা? একসাথে 17 বছরের জন্য করে ফেললে হবে না। না হওয়ার পিছনে একটাই কারণ, কারণ পরবর্তী 10-12 বছরের জন্য টাকাটা হচ্ছে 15% সুদ, আর প্রথম 5 বছরের জন্য 10% সুদ। বুঝছেন কিনা? আচ্ছা ভাইয়া, এখানে টাকার অ্যামাউন্টটাও চেঞ্জ হবে না? মানে প্রথমে হ্যাঁ, যে হ্যাঁ, দশ হ্যাঁ, হাজার হ্যাঁ, আছে ওটা হচ্ছে 5 ওটা তো চেঞ্জ বছরে যে অবশ্যই দশ হবে। পার্সেন্ট সুদ সহ মিলে, হ্যাঁ। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্টে তো আচ্ছা। অনেক টাকা হয়ে যাবে। লিমা এতটুকু বুঝছেন নি? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই দুটো ইন্টারেস্ট রেট আলাদা, সেজন্য এটা হবে না। আচ্ছা, যদি দুটো ইন্টারেস্ট রেট একই হতো, তাহলে করতে পারতেন, তাহলে সমস্যা হতো না। এখন আমাদেরকে কি করতে হবে? প্রথমে এই যে 10,000 টাকা 5 বছরে 10% সুদে কত হবে ওটা বাইর করতে হবে। বাইর করলাম 16,105 টাকা। এতটুকু তো বুঝছেন? এতটুকু বুঝছেন না? 10,000 টাকা 5 বছরে 10% ইন্টারেস্ট রেটে, তাহলে 16,105 টাকা হয়েছে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার এই টাকাটা কয় বছরের জন্য বিনিয়োগ করব? 12 বছরের জন্য। কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট? 15%। এখন এই যে 12 বছরের জন্য 15% ইন্টারেস্ট রেটে কিন্তু আমরা এখন 10,000 রাখতেছি না, এখন আমাদের টাকা হচ্ছে 16,105 টাকা। এটা বুঝছেন কিনা? এইবার আমরা এই 16,105 টাকাকে 12 বছরের জন্য বিনিয়োগ করছি, তাহলে টাকা হবে ৮৬,১৬৭ টাকা। বুঝছেন কিনা? বুঝছি। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু আসে, মাঝে মধ্যে আসে। তারপর এরকম একটা অঙ্ক মনে হয় আমাদেরও আসছিল আরো আচ্ছা আগে। ভাইয়া, হ্যাঁ, বলো। এখানে ধরেন সুদের হার সেম রাখলাম, আমি যদি দুইবার দুই ব্যাংকে বিনিয়োগ করি তাহলে অঙ্কটা আলাদা হয়ে যাবে না? দুইবার যদি দুই ব্যাংকে, তাহলে তো আলাদা তো করতেই হবে, কিন্তু একসাথে করলেও তোর মিলে যাবে ইন্টারেস্ট রেট যদি সেম হয়। কিন্তু তখন ওই যে দুইটা ব্যাংকের কারণে আমাদের তো আলাদা আলাদা প্রকল্পের মান বাইর করতে হবে, নাহলে কমেন্ট লিখবো কেমনে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 8। এটাকে কি বলছে? ইউ হ্যাভ এ সিঙ্গেল অ্যামাউন্ট অফ কত টাকা? 20,000 টাকা, 3 ইয়ার্স 8% ইন্টারেস্ট রেট। আচ্ছা, পি এ মানে বুঝছো, পার অ্যানুয়াল, মানে প্রতি বছরের কথাই বলতেছে। অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স ইউ আচ্ছা, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স ইউ টেক দ্য ফসেট অ্যান্ড ইনভেস্ট দ্যাম 10 ইয়ার্স। কাহিনি একইটা, দেখেন লিমা বুঝেন কিনা? না না, দাঁড়া, এটা লাগাও। ঠিক আছে। আচ্ছা, 20,000 টাকা না ইনভেস্ট করছি 3 বছরের জন্য, 8% ইন্টারেস্ট। আচ্ছা, এটা আমরা বাইর করলাম 25,100 টাকা। অ্যান্ড ইনভেস্ট দেম 10 ইয়ার্স। আচ্ছা, ওটাকে আবার 10 ইয়ার্সের জন্য, আচ্ছা নেক্সট 10 ইয়ার্সের জন্য আমরা কিন্তু এই টাকাটাই ইনভেস্ট করব। কেমন? একই হুবহু এই স্টাইলে একটা অঙ্ক আসবে কিন্তু শিওর। মানে বিনিয়োগ দুইবার হয়েছে একই টাকারে, প্রথমে কয়েক বছরের জন্য করছে, ওটার শেষে আবার কয়েক বছরের জন্য করছে। তো যখন দ্বিতীয়বার আমরা বিনিয়োগটা করব, প্রথমবারে যে সুদা যত টাকা পাবো ওটাকে কিন্তু আমরা ইনভেস্ট করব। এটা হচ্ছে মূল কথা, এটা মনে রাখেন। আচ্ছা, তাহলে যদি বুঝেন, এটা এটা পড়েন 9।
নাতে সমস্যা আছে? আছে কি না? নাই। আচ্ছা, ফোরই বলতেছেন না, পরে এখানে আটকে গেলে আচ্ছা ফোর তো ভুল ছিল। এখানে আরেকটা জিনিস, এখানে 15 বছর হবে না, 7 বছর হবে, কেমন 7 ইয়ার্স। আচ্ছা, এখানে কি জানতে চাচ্ছে বেটারা? এই প্রশ্নটা আবার সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে বলতে আসতে পারে আর কি। এখানে এই প্রশ্নে কি বলছে 10 নাম্বার, এখানে মূলত n এর মান জানতে চাইছে, কেমন? ও আচ্ছা, when it will be double। আচ্ছা এটা আমরা করি, কখন এটা ডাবল হবে, কেমন? বলতেছে যে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে 12.5% 5% ইন্টারেস্ট রেট ডিপোজিট করছে, কেমন? হুইচ ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি, তার মানে এন এর মান হচ্ছে যায়, এম এর মান হচ্ছে 4। তারপর হচ্ছে ইফ দা কত টাকা ডিপোজিট করছে, 1,00,000 টাকা, কেমন? বলছে যে কখন এটা ডাবল হবে, তাহলে এটা বর্তমান মূল্য হচ্ছে যায় 1,00,000 আর ভবিষ্যৎ মূল্য হচ্ছে যায় 2,00,000, ঠিক আছে? এতটুকু বুঝছেন নি? হ্যাঁ। এখন একটা সিম্পল জিনিস মাথায় আসবে, রুল 72 দিয়ে করি ফেলি। এটা সব মাথায় আসার কথা, কেমন? রুল 72 দিয়ে করলে কেমন হয়? সাধারণত রুল 72 দিয়ে শর্টকাট মেথড। হ্যাঁ, রুল 72 মূলত হচ্ছে শর্টকাট, ওই যে বিনিয়োগকৃত টাকা কত সময় দ্বিগুণ হবে তা বাইর করার সংক্ষিপ্ত পদ্ধতি ওটা, কিন্তু এই জন্য আমাদেরকে ওটা না করে আমাদের পুরো ডিটেলসে অঙ্কটাই করতে হবে। তো আমরা লিখবো ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই হোল এন। কিন্তু এই প্রশ্নে আর একটা ঝামেলা লাগিয়ে গেল, ওই যে কোয়ার্টারলি জিনিসটা বলার কারণে একটু ফ্যান্স লাগিয়ে গেল। আচ্ছা, ফ্যান্স যাই লাগুক সমস্যা নাই, আমরা সূত্রটা লিখলাম, ফিউচার ভ্যালু মান লিখলাম, প্রেজেন্ট ভ্যালু মান লিখলাম 1, তারপর হচ্ছে এতটুকু মান লিখলাম। জাস্ট আমাদের এখানে একটা মানই নাই, ওটা হচ্ছে যে কিসের মান? এন এর মান নাই। তাহলে আমরা 4n, এম এর মান তো 4, তাহলে 4n হইলো এখানে, কেমন? এতটুকু বুঝছেন কিনা? বাকি সব কিছুর মান আছে, জাস্ট এন বাদে। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এরপরে 1,00,000 এই পাশে পাঠা দিলাম, তাহলে ডান পাশে গুণ আকারে ছিল, বাম পাশে যে এটা ভাগ হয়ে গেছে। এরপরে আমরা এখানে এই যে 0.125 কে 4 দ্বারা ভাগ করলাম, একের সাথে যোগ করলাম, তাহলে আমাদের মান হবে কত? 1.031 হলো। তাহলে এই লাইন পর্যন্ত বুঝেন কিনা দেখেন তো, এই লাইন পর্যন্ত। বুঝছি। আচ্ছা, এরপরে আমাদের এই যে 4n তো এখানে বেজ হিসাবে নাই, পাওয়ার হিসাবে আছে, তো আমরা পাওয়ারকে নিচে আনতে হলে একমাত্র লগ আনতে হবে, আর কোনো উপায় নাই। তাহলে আমরা এই পাশেও লগ আনলাম, এই পাশেও লগ আনলাম, উভয় পাশে লগ আনলাম, তো সেজন্য আমরা লিখবো যে টেকিং লগ অন বোথ সাইড, মানে উভয় পাশে আমরা লগ আনলাম। লগ আনার কারণ হচ্ছে যায় এখানে যে 4nটা আছে না, 4nটাকে নিচে নামানো, একমাত্র উদ্দেশ্য এটা। তাহলে আমাদের পরবর্তী লাইনে আমরা কি করব, আমাদের উদ্দেশ্য এটা হাসিল করে ফেলবো কেমনে? এই যে লগ টু রাখলাম, আর এখানে আরেকটা কাজ করছে, ডানেরে বামে দিচ্ছে, বামেরে ডানে দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। আমরা ওই যে 4n আছে না, এটাকে লগের সামনে দিতে পারবো। তাহলে আমরা লিখবো যে 4n লগ 1.031। তারা শুধু শুধু 2 লাইন বাড়াইছে আর কি, বুঝছেন কিনা? মানে পাওয়ারটাকে বেজে নিয়ে আসছে, এতটুকু বুঝছেন? বুঝছি। আচ্ছা, এরপরে আমাদের কাজটা কি? এরপরে আমাদের কাজ হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটরে লগ 2 লেখা। সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমরা যখন লগ 2 লিখি, সমান চিহ্ন ছাপবো, তখন আমাদের মান আসবে হচ্ছে যাই 0.3010, 0.3010। তারপরে আমরা আমাদের কাজ হচ্ছে যাই ফুল লগ এটা ছাপা, মানে সরি ফুল লগ না, শুধু লগ 1.031 ছাপা। এটার মান আসবে কত? এটার মান আসবে হচ্ছে যায় 0.0133, ঠিক আছে? এরপরে আমাদের কাজ হচ্ছে যায় অ্যান্ড, মানে এই অংশটা এই পাশে গুণ আকারে আছে না, ওই পাশে নিয়ে ভাগ করে দেওয়া, ঠিক আছে? তারপরে আমরা আবার কি করব, এটা কি সেম কাজ? আচ্ছা, এখানে ওরা এইভাবে করছে, এটা ওদের মতো করা যাবে। এই অংশটাকে আমরা 4 দ্বারা গুণ করে দিছি, তাহলে আমাদের আনসার হবে যে 0.0532n। এরপরে আমরা এনটাকে রাখবো অপর পাশে নিয়ে এই মানটাকে ভাগ করে দিব,
তাহলে ভাগ করলে আমাদের রেজাল্ট হবে হচ্ছে 5.66 ইয়ার্স। কেমন? শেষ। বুঝছেন কিনা? ঠিক আছে, এটাকে আরো একভাবে করা যায়। আরেকভাবে কেমনে করা যায়, যদি এন এটা না থাকতো তাহলে এই লাইন থেকে আরেকভাবে করতে পারতেন, আমি শিখাই দিচ্ছি আপনাদের। যদি এন মানে এম না আচ্ছা থাকে। ভাইয়া, হুম। এখানে লক টু যেটা আছে, হ্যাঁ দাঁড়ান, লক টু এটারে হচ্ছে সমান সমানের ওই সাইডে নিয়ে গেছে, কিন্তু আমরা যদি না নিই হ্যাঁ, না তাহলে নিলেও সমস্যা নাই লাস্ট কি। লাস্ট আচ্ছা যদি লাস্টে যে বাঘটা হয়েছে ওইটাতে তো মনে হয় 0.0532টা উপরে উঠতো, আর 0.3001 নিচে নামতো। ধরো লগ টু এটা রাখলাম, সাইড পরিবর্তন করলাম না, কেমন? তাহলে আমরা কি করব, এতটুকুর মান আগে বাইর করব। এতটুকু এই লাইন পর্যন্ত তো কিছু করার সেন্স করে না, এই লাইন পর্যন্ত, এই লাইন পর্যন্ত তো সাইড সেন্স করে নাই তো, যেমনি আছে তেমনি। ও আচ্ছা, মানে তুমি এই লাইন থেকে টেকিং লগ উইথ বোথ সাইড, এই লাইনের পর থেকে চেঞ্জ করতে চাইতেছো না এটা? হ্যাঁ, তো সমস্যা কি, লগ টু এর মান লিখবা, তারপর লগ এটার মানও লিখবা। লেখার ও আচ্ছা, প্রথমে তো ফোর এন এর নামাইতে হবো, নাহলে কেমনে কাজ করবা? ফোর এন নামানোর আমাদের তো মূল উদ্দেশ্য হচ্ছে ফোর এন নামানো, ওটা না নামে আমরা লগে এটার মান লিখে তো কোনো লাভ নেই। ফোর এন এ নামাবো, নামানোর পরে এরপরে আমাদের সাইড পরিবর্তন না করলেও ধরো লগ টু এটা এই পাশে আছে আর এই অংশটা ডান পাশে আছে, এরকম আছে। আরে লগ টু ইকুয়াল অফ ফোর লগ কত রে, 1.031। এরপরে আমরা কি করব, লগ টুর মান বাইর করবো, ফোর লগের মান বাইর করব। এরপরে এই অংশটাকে, আচ্ছা তারপরে কি করা যায়, এই অংশটাকে এই পাশে নিলে তো সেম কথাই, তো ভাগ করবো। এই যে লগ টু এর মান তো উপরেই থাকবে, যেমনি করো লগ টু এর মান উপরে যাবে, এটা দ্বারা ভাগ হবে। এরপরে আমরা ওই যে কি করব, এই যে ফোর এর সাথে যে অংশটুকু আছে এটা এই পাশে, ওই যে কি কয়, ফোর এর এই অংশটাকে নিলে তো সরাসরি উত্তর এটাই আসবে। মানে তুমি লগ টু এর মানটাকে আমরা ভাগ করব এই পাশে মান দ্বারা, এটাই মূল কথা, যেমনি করো একই হবে। বুঝছি। আচ্ছা তারপরে ও আমি আরেক নিয়মে করাতে চাচ্ছিলাম, ওটা হচ্ছে আয়ের মান বাইর করা যায় আরেক নিয়ম। আচ্ছা একটু পরে দেখাবো, এখানে মনে আছে ওই অঙ্কটা। আচ্ছা এখানে কি জানতে চাচ্ছে, এই অঙ্কটা দেখেন। আচ্ছা লিমা 10 বুঝছেন তো ভালো করে নাকি? হ্যাঁ, বুঝছি। আচ্ছা বলছে হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ভ্যালু অফ আফটার 5 ইয়ার্স অ্যাট এ ব্যাংক অ্যাট হ্যাভিং 5 লাখ। আচ্ছা 5 লাখ টাকার 5 বছর পরে কম্পাউন্ডে কত টাকা হবে? আচ্ছা ইফ কম্পাউন্ডেড কত পার্সেন্ট, 12.5%, কেমন 12.5। আচ্ছা বাই মান্থলি অ্যান্ড কোয়ার্টারলি, তাহলে দুইবার করতে হবে, একটা হচ্ছে মান্থলি একটা হচ্ছে কোয়ার্টারলি। তাহলে প্রেজেন্ট ভ্যালু 5 লাখ, নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 5 ইয়ার্স, আর ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, কেমন 12%কে আমরা ওই যে 100 দ্বারা ভাগ করে নিয়েছি আর 0.125 হয়েছে। আচ্ছা এবার আমরা করি, প্রথমে হচ্ছে আমরা যদি বাই মান্থলি ধরি, না শুধু মান্থলি না, তো বাই মান্থলি মানে হচ্ছে যে দ্বিমাসিক বলে মনে হয় বাংলা থেকে যেটাকে বোঝায়। দ্বিমাসিক হলে তাহলে 2 মাসে একবার, তাহলে 1 বছরে কয়বার? 6 বার, কেমন? এখানে কিন্তু টাইমস লিখতে হবে, টাইম অর্থ সময় আর টাইমস অর্থ বার, 6 বার। আচ্ছা এখন এবার আমরা করব এম এর মান 6, তাহলে হচ্ছে ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই হোল এন, আর এখানে যেহেতু এম আছে তাহলে আইকে এম দ্বারা ভাগ করব আর এনকে এম দ্বারা গুণ করব। আপনার চাইলে আইকে আরও লিখতে পারেন, এটা কোনো ব্যাপার না। এরপর আমরা উত্তর লিখব, যা আবার এসে 9 লক্ষ এই যে 28,143.83। এরপর যখন কোয়ার্টারলি হবে মানে এম এর মান হচ্ছে যায় 4 টাইমস হবে, তখন আমরা করে দেখব। এরপর শেষ, একবার একটা হবে 9,28,000, আরটা হচ্ছে 9,25,000। বলেন বুঝছেন কিনা? বুঝছেন এতটুকু? যে আচ্ছা লিমা বুঝছেন তো নাকি? হ্যাঁ, আচ্ছা এবার এই অঙ্কটা করা দিই, এই অঙ্কটা করা দিলে অনেকটা রেডি হয়ে যাবে অধ্যায়। এই অঙ্কটার কাজ হচ্ছে যায় আয়ের মান বাইর করা, কেমন? আচ্ছা এই অঙ্কটার মধ্যে এতটা অনেক বড় করে ফেলছে, আমরা এত বড় করব না, দেখেন একদম শর্টকাট মেথড একটা আছে, ওটা শিখে দিব।
বলছে যে টেকিং এ লোন, কত টাকা লোন নিছে ভাইয়া? 9000 টাকা। আচ্ছা, এ ম্যান ওয়াজ নট এবল টু পে ইট আনটিল 9 ইয়ার্স, মানে 9 বছরের আগে এটা পরিশোধ করতে পারবে না। দ্যাট মিন্স এটা 9 বছরের পরে পরিশোধ করবে। তাহলে ইয়ার্স হচ্ছে 4 বছর। আর কত টাকা পরিশোধ করতে হবে? 11250 টাকা। এখন আপনার কাছে জানতে চাইছে যে ইন্টারেস্ট রেট কত। বুঝছেন তো প্রশ্ন? বর্তমান মূল্য 9000, ভবিষ্যৎ মূল্য 11250, আর বছর হচ্ছে 4 বছর। তাহলে আমাদেরকে কত পার্সেন্ট সুদে এটা এই কার্যক্রমটা হবে এটাই জানতে চাইছে। তাহলে আমরা লিখবো প্রথমে ভবিষ্যৎ মূল্য সমান বর্তমান মূল্য 1 যোগ আই হোলেন, এটা লিখবো 1 প্লাস আই হোলেন। আচ্ছা, এটা যদি প্রেজেন্ট ভ্যালু দিয়ে করতে চাই হবে, তবে একটা ফেঁসে যাবে। প্রেজেন্ট ভ্যালুর সূত্র হচ্ছে যে কি, ফিউচার ভ্যালু 1 প্লাস আই হোলেন, ওই যে বাঘ আকারে আছে না, ফ্যাঁস হয়ে যাবে। এজন্য ফিউচার ভ্যালু দিয়ে করলে সবচেয়ে সহজ। আচ্ছা, আমরা ভবিষ্যৎ মূল্য লিখলাম, বর্তমান মূল্য লিখলাম। এরপরে কি করলাম, ওই পাশে 9000 এই পাশে আনি ভাগ করে দিলাম। এরপরে আমাদের কি হবে, এটা ভাগফলটা এতটুকু বুঝছেন কিনা দেখেন তো, এতটুকু বুঝছেন কিনা? 1.25 ইকুয়াল 1 প্লাস আই টু দি পাওয়ার 4, এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন কিনা? তো আচ্ছা, তারপরে লাইনে এত কাহিনী করা লাগবে না। তারপরে কি করবেন দেখেন, আমি এখানে রেখে দিচ্ছি। এখানে লেখা আছে যে 1.25 ইকুয়াল অফ 1 প্লাস আই হোলেন, সরি 4, কেমন? এরপরে আমরা পাওয়ারটাকে সাইড পরিবর্তন করতে পারবো। তখন কি হবে, 1.25 এই পাশে আসি, এটা 1/4 হয়ে যাবে। মানে যদি ওই পাশে 5 থাকতো, এই পাশে 1/5 হতো। যেহেতু 4 আছে, এখানে 1/4 হবে। তাহলে এই পাশে কি থাকলো, 1 প্লাস আই থাকলো। বুঝছেন এই লাইন? এই লাইন হ্যাঁ। বুঝছেন? এবার 1/4 এর মান কত? 1/4 এর মান হচ্ছে 0.20 মনে হয় নাকি? সরি, 20 না, 25 মনে হয়। 4 ভাগে 1 ভাগে না। তাহলে আমরা 1/4 দিলে হবে না? আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি ওই যে কত এমএক্স এগুলো তো ভুলে গেছি, ওইগুলোতে ডাইরেক্ট 1/5 দিলে মান আসবে। আর সায়েন্টিফিক ওই যে 991 এমএক্স না, তার চেয়ে কমগুলোতে আপনি আগে 1/4 এর মানটা বাইর করবেন, 0.25। এরপর আপনি কি লিখবেন, 1.25 পিরামিড চিহ্ন একটা আছে না, ওই পিরামিড 0.25 দিবেন, দেখবেন আপনার মান আসবে। একটা মান আসবে, কি এরকম মান আসবে, ধরেন এরকম একটা মান আসবে 1.0057 সামথিং, এরকম একটা মান আসবে। আমার কথা বুঝছেন কিনা? 1.1057 এরকম একটা মান আসবে। তো 1.1057 যখন আসবে না, তাহলে আমাদের অপর পাশে কি আছে, 1 প্লাস আই। এরপর আমরা 1টাকে বিয়োগ করে দিব। 1টাকে বিয়োগ করলে তাহলে কত হবে, 0.57 আছে। তাহলে আই এর মান হচ্ছে 0.57। তো এটাকে আমরা 100-তে কনভার্ট করব না, তাহলে গুণ করলে 5.7 হবে, 5.7% হবে। তার মানে আমাদের 5.7% উত্তর। বুঝছেন? 4 কিভাবে আসছে ওটা জিজ্ঞাসা করছি। 4 কিভাবে আসছে কোন জায়গায়, মানে 1/4 কিভাবে হয়েছে ওটা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ। এই পাশে আমাদের পাওয়ার হিসাবে কত আছে, সাইন না? এই পাশে হ্যাঁ, সাইড four আছে না? ছিল। এই সাইড এটা এই পাশ পাঠাই দিতেছি। যখন একটা পাওয়ার সাইড পরিবর্তন করে তখন 1/, হয়ে যায়। ধরেন এখানে যদি 4 আসে না, তাহলে এই পাশে আসার কারণে উপরে 1 নিচে 4 হয়েছে। যদি 5 থাকতো তাহলে উপরে 1 নিচে 5 হতো। যদি 6 হতো তাহলে উপরে 1 নিচে 6 হতো। বুঝছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে ওদের নিয়মে করা যাবে না, ওদের নিয়মে করা যাবে। কেমনে করবেন? ওদের নিয়মে যদি করতে চান, তাহলে আপনাকে একবার লগ আনতে হবে, এরপর আবার লগ আনতে হবে, দুইবার লগ আনতে হবে। যখন দ্বিতীয়বার লগ আনবেন তখন ওটাকে বলতে হবে অ্যান্টি লগ। ওদের নিয়মে বেশি ফ্যাঁসালো আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট নিয়ম। মানে পাওয়ারের সাইড পরিবর্তন করব, 1/, বানিয়ে দিব, শেষ। বুঝছেন কি না? ঠিক আছে, তাহলে আমাদের তাহলে 13। বাকি অঙ্কগুলো কিন্তু সেম ক্যাটাগরিতে। এখন কি আমি আরো আগাবো নাকি এবার বাড়ি কাজ দিয়ে দিব? এখানে অঙ্কগুলো অন্য। আচ্ছা, এন এর মান বাইর করবেন, আই এর মান বাইর করবেন, এতটুকু কেমন? এরপরে এখান থেকে এই যে 16 নাম্বার থেকে শুরু হয়েছে অ্যানুইটির অঙ্ক, কিস্তি। এখান থেকে শুরু হয়েছে অ্যানুইটির অঙ্ক, কিস্তির অঙ্ক।
কিস্তির অঙ্কের মধ্যেও প্যাচ নাই, তবু আমি একটা করাই দিতেছি আপনাদের। এটা হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। কেমন বলছে যে রুবি কোম্পানি ওয়ান্টস টু বাই নিউ মেশিনারি 10 years ফর নাও এট এ কস্ট অফ কত টাকা, 80,000 টাকা। তাহলে এখন থেকে 10 বছর পরে একটা এই যে কি কিনবে, মেশিন কিনবে, যেটার দাম হচ্ছে 80,000 টাকা। তাহলে নিশ্চয়ই 80,000 টাকা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আচ্ছা, তারপর বলতেছে দ্য কোম্পানি অলসো এক্সপেক্ট দ্যাট দ্য সেলভেজ ভ্যালু অফ দ্য সেলভেজ ভ্যালু টু বি রিলিজ ফ্রম দ্য ওল্ড মেশিন উড বি 5,000। এটা মনে হয় বাদ করে নিবে, বাদ দিতে নিবে। সেলভেজ ভ্যালু বাদ থাকলে এটা বাদ দিয়ে নিতে হয়। তাহলে আমাদের ভবিষ্যৎ মূল্য দাঁড়াবে হচ্ছে যে 80,000 থেকে 5,000 বাদ দিলে 75,000 টাকা। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে যায় কি বলছে, হোয়াট অ্যামাউন্ট শুড বি রিফাইন্ড আউট দ্য প্রফিট ফর ইচ অফ দ্য ইয়ার। এখন কথা হচ্ছে এটা যে ভাইয়া অ্যানুয়ালি, সরি অ্যানুইটি কিস্তি, আমি বুঝবো কেমনে? যদি অ্যানুইটি মানে হচ্ছে প্রতি বছর বা প্রতি মাসে সমপরিমাণ টাকা আসতেছে অথবা যাচ্ছে। আর এটা ইংরেজিতে ইচ অফ দ্য ইয়ার বা ইচ অফ দ্য মান্থ এরকম থাকবে, মানে প্রতি বছর প্রতি মাসে। আমার কথা বুঝছেন? প্রতি বছর বা প্রতি মাসে এরকম কথাটা উল্লেখ থাকে। আচ্ছা, এখন দ্য নেসেসারি অ্যামাউন্ট অফ দ্য মানি অফ 9% কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানুয়াল। আচ্ছা, মানে হচ্ছে 9% ইন্টারেস্টের। তাহলে আমরা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির সূত্র লিখছি। এই সূত্রটা কোথাও কোথাও এরকম আছে, a ইন্টু 1 প্লাস আই, তারপর হোল অ্যান্ড মাইনাস 1 ডিভাইডেড বাই আই, এরকমও লিখতে পারেন, ওদের মতো লিখতে পারেন, উত্তর কিন্তু সেম আসবে। কেমন? এরপর মান বসালেন আর কি, অ্যানুইটির মান চলে আসবে। বুঝছেন কিনা? এরপরে আপনি বাড়ি কাজ করতে থাকেন, পরের ক্লাসে আমি সমস্যাগুলো শুধু সলভ করে দিব আপনারে। এই ওদের পুরোটা যতটুকু পর্যন্ত করতে থাকেন, আটকেন না, ততটুকু পর্যন্ত করবেন। এরপর যেটা যেটাতে আটকে যান ওটা ওটা দাগায় দিবেন, আমি করে দিব। ঠিক আছে? বুঝছেন কিনা? এখানে ধরেন অন্তত 20-25 পর্যন্ত আটকিবেন না মনে হয়। এগুলো সহজ সরল ম্যাথ একদম। কত 28 আটকিবেন না, এগুলো পারবেন। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, হ্যাঁ করতে থাকেন। একবার যদি সমস্যা হয় আমারে বলিয়েন, আমি দেখে দেব। একটা দুটো একটু টাফ থাকবে, স্বাভাবিক, কোনো ব্যাপার না। আমি কনফিউজ হচ্ছি কখন এটা ফিউচার হবে কখন এটা প্রেজেন্ট হবে। ধরেন দুইটাই তো মূল্য, একটা প্রেজেন্ট ভ্যালু একটা ফিউচার ভ্যালু। এখন আপনি যদি বুঝতে পান আপনারা একটা অ্যামাউন্ট দিছে এটা বর্তমান মূল্য, তাহলে শিওর আপনি ভবিষ্যৎ মূল্য জানতে চাইবেন। অথবা যে অ্যামাউন্টটা দিছে এটা বুঝতেছেন না বর্তমান নাকি ভবিষ্যৎ, কিন্তু ভবিষ্যৎ প্রশ্নের মধ্যে জানতে চাইছে ভবিষ্যৎ, তাহলে বুঝেই নিলেন যে অ্যামাউন্টটা দিছে এটা বর্তমান মূল্য। এরকম আর কি। প্রশ্নটা একটু ভালো করে পড়লে বোঝা যাবে কোনটা দিছে কোনটা জানতে চাইছে। আর এখানে কিছু ডাউন পেমেন্ট এসে ম্যাথ আছে, যেমন 34-35-এর দিকে, এগুলা চেষ্টা করবেন, যদি না পারেন আমি করে দিব। আগে ওই দিক থেকে ওইগুলা শেষ করে আসেন। ঠিক আছে। আর তো তাহলে নাই মিক্সড প্রবলেমও কিছু দিছে, যেমন ইআইআর এরও একটা ম্যাথ আছে, ওই যে ইফেক্টিভ মানে কার্যকরী সুদের হার। এটা পারি। এটা তো পারবেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা